গাইস তোমাদের মনে আছে যে রয়ের মধ্যে যখন সেথ রলিন্স রিটার্ন করেছিল ডেমিয়ান প্রিস্টের এগেনস্টে, আর ওই টাইমেও কিন্তু প্রচুর ফ্যান্সরা কথা বলছিল যে সেথ রলিন্স ডেমিয়ান প্রিস্টের এগেনস্টে কেন রিটার্ন করলো, সেথ রলিন্সের তো অন্য কোনো বড় স্পট হতে পারতো। কিন্তু এটাও ঠিক যে ডেমিয়ান প্রিস্টের সেই সময় ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল রেনের দরকার ছিল একটু অ্যাট্রাকশনের, তাই জন্য সেথ রলিন্স আসে। মানি ইন দ্য ব্যাংকে ম্যাচ তো সেট হয়, কিন্তু মানি ইন দ্য ব্যাংকে ভাই খেলা একটুখানি ডব্লিউডব্লিউই ঘোরায়, কারণ ডব্লিউডব্লিউই জানে যে ভাই আমরা খেলায় কোনো কিছু করবো না, তো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর তো রাখবো না। তো ফ্যান্সটা এমনি তখন ক্রিটিসাইজ করছিল ডেমিয়ান প্রিস্টকে নিয়ে, তাহলে আরও করতো। আর আমরা দেখেছিলাম ড্রু ম্যাকিন্টায়ার ওদিক দিয়ে ক্যাশ ইন সিএম পাঙ্কে, তারপর ওখানে হামলা করা, সেখান দিয়ে সেথ রলিন্সের ম্যাচে কস্ট করা। সেথ রলিন্সের সিএম পাঙ্কের একটা অ্যাঙ্গেল হয়েছিল, সেথ রলিন্স বলেছিল যে এর ফল ভালো হবে না। আর আমরা দেখেছিলাম যে যখন সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ সেট হয়, সেখানে মানে বিল্ড আপ যখন হয় ওখানেই সেথ রলিন্স রেফারি হয়ে ঢুকে যায়। আর সেথ রলিন্স অ্যাজ এ গেস্ট রেফারি সামার স্ল্যামে। আর হ্যাঁ, তোমরা অনেকে বলবে যে সেথ রলিন্স কি তাহলে তার বদলা নিয়েছিল, যে হ্যাঁ তুই আমার ম্যাচে ঢুকেছিস তো নে, আমি তোকে তোর ম্যাচই জিততে দিইনি। মানে প্রথম ম্যাচ ভাই রিটার্নের পরে ফার্স্ট সিঙ্গেল ম্যাচ, তো সেখানে জিততে পারেনি সিএম পাঙ্ক। অ্যাকচুয়ালি বলা উচিত সেথ রলিন্সের ওপরই খেলা চলে গেছিলো, কারণ উনিই তো লাস্টে জিটিএসটা খেলেন। কিন্তু ডেফিনেটলি সেথ রলিন্সের মাথা তো গরম রয়েছে। আমরা দেখতেও পেলাম যে রয়ের মধ্যে সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ফেস টু ফেসও হলো, কিন্তু ওখানে ব্রনসন রিড আলাদাই সুনামি চালিয়ে দিল, মানে পুরো সুনামিতে পুরো ভাসিয়ে সেথ রলিন্সকে পুরো কয়েক মাসের জন্য উড়িয়ে দিল। আর ব্রনসন রিড কিন্তু বলেছিল যে ভাই সেথ রলিন্সকে এরপরে এমন পেটাবো উনি কয়েক বছরের জন্য চলে যাবে, এরকম ব্যাপার। কিন্তু লাস্টে সেথ রলিন্সের রিটার্ন ভাই ডেফিনেটলি রয়ের মধ্যে সেথ রলিন্সের রিটার্নটা অনেকে বলছে এটা কি আনপ্ল্যান রিটার্ন ছিল, কারণ এখানে কেন রিটার্নটা হলো, কারণ আমরা তো ভেবেছিলাম যে সেথ রলিন্সের রিটার্নটা অন্য একটা জায়গায় হবে, অন্য একটা অ্যাঙ্গেলে হবে। আর এটাকে নিয়ে তো ভাই এত দিন ধরে এত সপ্তাহ ধরে ডিসকাশন হচ্ছিল, তাহলে সেথ রলিন্সের রিটার্ন এখানে কেন হলো। এবার দেখো অবভিয়াস ব্যাপার যে এই যে লাস্ট মনস্টার স্ট্যান্ডিং ম্যাচ ব্রনসন রিড আর ব্রন স্ট্রোম্যানের মধ্যে, তো এই ম্যাচ থেকে অবভিয়াসলি হুলুস তুলুসের চরম পর্যায়ে তো নিয়ে গেছে, কারণ অলরেডি আমরা গাড়ির ওপর ধামাধাম কত কিছুই না দেখেছি, তো সেখানে নিউ কিছু করতে হবে। আর রিং ভাঙাটা আর বড় ব্যাপার কিছু বলবো না, কিন্তু অলরেডি অনেক কিছু হয়েছিল। কিন্তু মেন থিং এটাই যে এদের দুজনের ম্যাচের মধ্যে এরকম দেখানো যেত না যে ভাই কে স্ট্রং। সেক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক যে পিন তো হচ্ছে না, কিন্তু লাস্ট মনস্টার স্ট্যান্ডিং বা লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং হোয়াট এভার, তো সেক্ষেত্রে একটা বড় কিছু ধামাকা আনা দরকার ছিল। আর আমরা দেখলাম যে ব্রনসন রিডকে স্টপ মারলো সেথ রলিন্স। এবার তবে ডেফিনেটলি সেথ রলিন্সের রিটার্নটা এমন ভাবেই হলো যে ভাই ব্রনসন রিডকে কজ করালো, সেথ রলিন্সের জন্য ব্রনসন রিড হেরে গেল, ব্রন স্ট্রোম্যান জিতে গেল। তো ঠিক আছে চলো ব্রন স্ট্রোম্যান জিতে গেছে, তো এরপরে ব্রন স্ট্রোম্যানের কি অ্যাঙ্গেল সেটা তো কিছু বোঝা যাচ্ছে না, ছাড়ো ওকে আমি এখন সাইডেই রাখছি। কারণ ওদিকে কি মানে কি বলবো, মানে হোয়াইট সিক্সের ওই চলছিল ভাই আমেরিকান মেড, যাই হোক ওই স্টোরি লাইন চ্যাট গেবেলের সাথে ওখানে দিয়ে হয়ে গেছে, এখন আর কিছু বোঝা যাচ্ছে না। ওদিকে আলেক্সা ব্লিস খালি টিস করে যাচ্ছে, তো আদৌ রিটার্ন হবে কবে হবে সেটাও কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে আমার মনে হয় যে হ্যাঁ এখানে একটুখানি অ্যাঙ্গেল দেওয়া দরকার ছিল, তো এখানে কিছু হয়নি, তো আমি ওটাকে সাইডেই রাখছি। কিন্তু মেন অ্যাট্রাকশন এখানে যে ব্রনসন রিড, দেখো ব্রনসন রিডের মেন যে অ্যাট্রাকশন বিল্ড হয়েছিল কিন্তু সেথ রলিন্সের উপরে অ্যাটাক করার জন্য, আর সেখান দিয়ে তারপরে দেখলাম যে হ্যাঁ আর্ট্রুথকে ওড়ানো, তারপর মিজের সাথে ম্যাচ তো ওইভাবে চলছিল, লাস্টে ব্রনসন রিডের সামনে আসলো ব্রন স্ট্রোম্যান, তো এরকম ভাবে কিন্তু অ্যাঙ্গেল চলেছিল। তো সেক্ষেত্রে সেথ রলিন্সের এখানে কি আসাটা খুব দরকার ছিল। দেখো এটা ঠিক যে সেথ রলিন্স যদি ডাইরেক্ট যদি ওই স্টোরি লাইনে ঢুকতো, তাহলে কিন্তু অনেকে কোয়েশ্চেন করতো যে ভাই ব্রনসন রিডের কাছ থেকে একটা বড় অপরচুনিটি চলে গেছে, কারণ ব্রনসন রিড আর সেথ রলিন্সের দরকার ছিল ম্যাচটাকে বিল্ড আপ করা, অবভিয়াসলি একটা পিএলিতেই ম্যাচটা বুক করা, কারণ ব্রনসন রিডকেও পিএলিতে বুক করা খুব দরকার। কারণ হ্যাঁ এটা ঠিক যে তাকে অনেক জায়গায় ইউজ তো করা হচ্ছে, কিন্তু ডেফিনেটলি একটা বিগার ওয়েতে দরকার। কারণ লাস্ট টাইম ব্রনসন রিড আইসি টাইটেলের জন্য ম্যাচ তো খেলেছিল, কিন্তু মেন অ্যাঙ্গেল ওখানে কি ছিল ভাই, স্যামি জেন আর চ্যাট গেবেলের মাঝখানে ব্রনসন রিড ঢুকেছিল, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে অ্যাঙ্গেলটা কি হবে যে হ্যাঁ সেথ রলিন্স আর ব্রনসন রিডের ম্যাচটা ডেফিনেটলি আমি বলবো যে সেক্ষেত্রে ক্রাউন জুয়েলে সেট হতে পারে, কারণ ক্রাউন জুয়েল অবভিয়াসলি সৌদি আরবিয়াতে বড় ধামাকেদার এরকম ম্যাচ তো ডব্লিউডব্লিউই সেট করা, তো সেক্ষেত্রে সেথ রলিন্স আর ব্রনসন রিড ক্লাসিক হতে পারে। তো অবভিয়াসলি ব্রনসন রিডের একটা পিএলিতে ম্যাচও সেট হয়ে যাবে, তো সেটাও একটা ক্লাসিক হবে। তো আমার মনে হয় যে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা চলতেই পারে। হ্যাঁ সেক্ষেত্রে ক্রাউন জুয়েল অব্দি সেথ রলিন্স আর ব্রনসন রিডের তোমরা চালিয়ে যাও, কিন্তু
সত্যি বলতে আমরা তো ভাবছিলাম যে ভাই সেথ রলিন্স অন্য একটা জায়গায় ঢুকবে, তাহলে কি খেলা কি ডাব্লিউডাব্লিউ ঘুরিয়ে দিল। এবার দেখো ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে ভাই সেথ রলিন্স আর সিএম পাঙ্কের আনফিনিশ বিজনেস তো রয়েছে, কারণ সিএম পাঙ্ক জিটিএস মেরেছে আর সেথ রলিন্স কিন্তু ছাড়বে না এরকম পুরো পণ করেছিল, তো সেখানে খেলা ঘুরে গেছে, সুনামি খেয়ে গেছে। তো সেক্ষেত্রে সেথ রলিন্স নট ডান ইয়েট যে ভাই সিএম পাঙ্কের এগেনস্টে উনি যাবেন। তো সেক্ষেত্রে এটা একটা পারফেক্ট স্পট ছিল যে ডাব্লিউডাব্লিউ হেল ইন আ সেল এই যে ম্যাচটা যেটা সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার, তো সেখানে সেথ রলিন্স ঢুকতো আর সেম অ্যাঙ্গেলে ঢুকতো, যেমন আমরা দেখলাম যে হ্যাঁ সেথ রলিন্স ঢুকে স্টম মারলো ব্রনসন রিডকে, সেখান দিয়ে ব্রন স্ট্রোম্যান জিতে গেল। তো অনেকটা এরকমই হতো যে সেথ রলিন্স ঢুকতো আর সিএম পাঙ্কে স্টম মারতো। হ্যাঁ গাইস, ড্রু ম্যাকিন্টায়ারকে নয়, মানে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ক দুজনকে নয়, শুধুমাত্র সিএম পাঙ্কে স্টম মারতো আর সেখান দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার জিতে বেরিয়ে যেত। আর এখানে গাইস মেন ফ্যাক্টরটা এটাই ছিল যে হ্যাঁ সেথ রলিন্সের রাগ তো রয়েছে সিএম পাঙ্কের ওপর, সেখান দিয়ে ওদের দুজনের স্টোরি লাইন স্টার্ট হতো আর ড্রু ম্যাকিন্টায়ার একটুখানি মজা নিত, এরকম ব্যাপার কয়েক মাসের জন্য এরকমই বলবো। তো সেটা কিন্তু অ্যাঙ্গেল করতে পারতো, কিন্তু এখানে কিন্তু টুইস্ট কিন্তু অন্যদিকে লাগিয়ে দিয়েছে যে সেথ রলিন্স কিন্তু মেজর সেন্টার পার্ট রেখেছে কিন্তু ব্রনসন রিডের জন্য। আর এখানে প্রচুর ফ্যান্সরা কথা বলছে তাহলে কি ডাব্লিউডাব্লিউ এই প্ল্যানেই রয়েছে যে আমরা এই সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচটা পুরো ফেয়ারলি করবো, পুরো 1-on-1 করবো, কারণ সেথ রলিন্স তো আগে চলে এসেছে। কারণ আমরা ভেবেছিলাম যে সেথ রলিন্স ওই সারপ্রাইজটা হবে যে এই ম্যাচে রোল প্লে করবে, কিন্তু সেটা হলো না। এবার দেখো এই সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার এই যে ম্যাচটা, এটাই তো ভাই ফাইনাল ওয়ার, মানে ইনসাইড হেল ইন আ সেল যেহেতু, তো সেক্ষেত্রে এখানে তো ক্লিয়ার উইনার বেরোনোটা খুব দরকার। হ্যাঁ এটা ঠিক যে আমরা এখানে আলাদাই টুইস্ট নিয়ে ডিসকাশন করেছি যে সেথ রলিন্স আসবে, তাহলে কি এখানে সেথ রলিন্স আসবে না। এবার দেখো এটা একটা খুবই কোয়েশ্চেন ঠিকই যে তাহলে সেথ রলিন্সের অ্যাঙ্গেল যদি পুরো ব্রনসন রিডের সাইডে হয়ে যায়, তাহলে ক্রাউন জুয়েলে গিয়ে এন্ড হবে, তারপরে গিয়ে সেথ রলিন্স সিএম পাঙ্কের এগেনস্টে যাবে, তাহলে সিএম পাঙ্কের অ্যাঙ্গেল ওদিক দিয়ে কোথায় যাবে। অর্থাৎ এখানে অনেক টুইস্ট আছে যে হ্যাঁ এটা হতেই পারে যে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার যে ম্যাচটা হলো সেখান দিয়ে সিএম পাঙ্ক জিতে তো গেল, তারপরে সিএম পাঙ্ক গেল গুন্থারের এগেনস্টে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস পিএলিতে, সেখানে সেথ রলিন্স কিছু একটা অ্যাঙ্গেল করলো, সেখান দিয়ে সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের স্টোরি লাইন হলো, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। তবে কারেন্টলি আমার যেন মনে হচ্ছে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্সের ব্রনসন রিডের অ্যাটেনশনটা মেনলি রেখেছে, তার জন্যই সেথ রলিন্সের আমি এই রিটার্নটাকে আনপ্ল্যান্ড বলবো নাকি ডাব্লিউডাব্লিউ চাইনি যে ওখানে টুইস্ট করতে, সেটা একটা মেজর ফ্যাক্টর। তবে তোমাদের কি মনে হয়, আমি জানি যে তোমরা অনেকেই বলবে যে সেথ রলিন্সের এখানে রিটার্ন হওয়াটা প্রচুর আজব, আবার তোমরা এটাও বলবে যে এটাও তো হতে পারে যে সেথ রলিন্স এখানে তো আসলো ব্রনসন রিডকে স্টম মারলো, কিন্তু ওখানে হেল ইন আ সেল ম্যাচেও ঢুকে গেল। দেখো সেটা হতে পারে না, কারণ ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্সকে দিয়ে কখনোই দুটো স্টোরি লাইনের দিকে কিন্তু নিয়ে যাবে না, কারণ আগে চাইবে যে হ্যাঁ আমরা ব্রনসন রিডের সাইডটাকে এন্ড করবো, মানে এখানটাকে চালাবো না, তো ব্রনসন রিডের উপরে অ্যাটেনশনটা থাকবে না, কারণ উনি যেরকমভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন, তো সেক্ষেত্রে ওটা একটা কিন্তু বড় অপরচুনিটি তার জন্য, তো সেক্ষেত্রে সেটা তাহলে মিস হয়ে যাবে। তাই জন্য আমার মনে হচ্ছে কারেন্টলি সেথ রলিন্সকে এখন না এই স্টোরি লাইনে ঢোকাবে না, এটাকে হয়তো ওই এন্ডে গিয়ে ঢোকাবে যখন ওই ক্রাউন জুয়েলের দিক দিয়ে ওদিক দিয়ে, আর সেক্ষেত্রে সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার তখন মনে হবে যে এর পরে কি, তাহলে তো ব্যাড ব্লাডের পরে তো পুরো থেমে গেল, তাহলে সিএম পাঙ্ক যাচ্ছে ওইদিকে গুন্থারের এগেনস্টে, তো সেটা একটা ফ্যাক্টর। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সেটা কমেন্টে জানাতে, কারণ আমি জানি যে তোমরা অনেকেই মানে এখানে কোয়েশ্চেন তুলবে। তবে হ্যাঁ আমরা লাস্ট যখন ডিসকাশন করবো, যখন চুলচেরা বিশ্লেষণ করবো, তখন এখানে আরো ডিটেলসে ডিসকাশন করবো, কারণ ডাব্লিউডাব্লিউ চাইবে তো না যে ভাই সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচে কোনো এক্স ফ্যাক্টর না রাখতে, কারণ ডেফিনেটলি এখানে শুধু হাড্ডাহাড্ডি ম্যাচই নয়, কারণ ফ্যান্সটা একটুখানি ড্রামা দেখতে বেশি পছন্দ করে, তো সেক্ষেত্রে এখানে এক্স ফ্যাক্টর কিছু থাকবে। যদি সেথ রলিন্স না থাকে তাহলে কি থাকবে সেটাকে নিয়ে ডিসকাশন করবো। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সবাই কমেন্টে জানাবো, কারণ অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।